ওইভাবে তাকাবেন না ডক্টর। আমি যে নিজের সর্বনাশ দেখি আপনার ওই চোখে। তোমাকে দেখার জন্য আমার কাতর চোখ তৃষ্ণার্ত। জান্নাতে স্বামী স্ত্রী প্রথম দেখায় 40 বছর একে অপরের দিকে তাকিয়ে থাকবে। জান্নাতেও কি তোমাকে দেখার তৃষ্ণা আমার মিটবে? উহুম, তখনও আমার চোখ তৃষ্ণার্ত বুঝি থেকে যাবে। সুরার মাথা রাখে মিসবার বুকে। সুখে অশ্রু গড়িয়ে পড়ে চোখ বেয়ে, তাকায় দূর আকাশের চন্দ্রের দিকে। আজ সে বড্ড খুশি, সুরাও তো খুশি। আজ তার শখের পুরুষের বুকে সে পরম শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। মিসবা 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে সুরাকে। হয়তো বুকের ভেতর ঢুকে নেওয়ার ব্যর্থ চেষ্টা তার। ঘোর লাগা কণ্ঠে আওড়ালো, আজ আমার বুকে আমার একান্ত ব্যক্তিগত চন্দ্রকান্তা মুখ লুকিয়ে আছে। এই জ্যোৎস্না স্নিগ্ধ রজনী আজ না হয় সাক্ষী থাকুক আমার প্রণয়ের পরিপূর্ণতার। আমার চন্দ্রাবতীর নূরে আলোকিত হওয়ার অধিকার দেবে কি আমায়? সুরা কিছু বলল না। তার স্বামী এই পুরুষ, তার প্রতি মিসবার অধিকার আছে। তবুও মুখ ফুটে কিভাবে বলবে? সেও চায় প্রণয়ের পরিপূর্ণতা। মিসবা তপ্ত শ্বাস ফেলে বলে, তোমার সময় প্রয়োজন, চিন্তা করো না, আমি অপেক্ষা করব আমার সুরজানের। সুরা ভ্রু কুচকে গেল। সে কিছুই বলেনি, বলে কি না ধরে নিবে? হ্যাঁও তো ধরা যায় নাকি? সুরা বিরক্ত মুখে মিসবার কোল থেকে উঠে দাঁড়ালো। মিসবা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালে সুরা কণ্ঠে বিরক্তি প্রকাশ করে বলে, আমি কি একবারও বলেছি আমার সময় প্রয়োজন? মিসবা বুঝতে পারে না হঠাৎ রিনা খানের রূপ ধারণ করলো কেন এই মেয়ে। বলে, হ্যাঁ, ও তো বলেনি, তাই আমি। আমি কি হ্যাঁ মুখে বলবো? বুঝে নেওয়া যায় না? আমি আপনার মতো নির্লজ্জ নাকি যে মুখে বলবো ও মাগো ও স্বামী, আমিও পূর্ণতা চাই? অসভ্য লোক, আনরোম্যান্টিক পুরুষ। মিসবা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বাঁকা হেসে সুরাকে কোলে তুলে নেয়। বলে, আমার মতো রোমান্টিক পুরুষকে আনরোমান্টিকের তকমা দিলে মেয়ে, এই অপবাদ কি মেনে নেওয়া যায়? হুম, যায় না। তো চলো রোমান্স করা যাক, কি বলো? মিসবা চোখে মুখে দুষ্টুমি খেলা করছে। সুরা লজ্জা পায়, মুখ লুকায় স্বামীর বুকে। আজ বুঝি পূর্ণতা পায় 2 প্রেমিক যুগলের প্রণয়ের। শতপ্রহর অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন জীবনের সূচনা ঘটে। 2 কপোতির একে অপরকে পাওয়ার আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্র হয়। দূর আকাশের চাঁদ বুঝি লজ্জা পায় তাদের দেখে। তাই তো সে মুখ লুকালো মেঘের আড়ালে। নতুন দিনের সূচনা। অন্ধকারকে পরাজিত করে বিজয়ী বেশে দিবাকর নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে ধরণী। পাখিরা হয়তো শুভেচ্ছা জানায় দিবাকরকে। এটাই তো প্রকৃতির নিয়ম। যতই অন্ধকারে তলিয়ে যাও না কেন, দিন শেষে জীবন আলোকিত হবেই। আমরা কেউ পরিপূর্ণ না। আমাদের সবার জীবনেই কোথাও না কোথাও অপূর্ণতা, নিঃসঙ্গতা, একাকিত্ব আছে। তাই বলে কি আমরা আমাদের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ভরসা রাখবো না? নতুন দিনের সূচনা বয়ে নিয়ে আসবে সুখ শান্তি। শুধু অপেক্ষা করতে হবে। 2 কপোতে সুখময় মুহূর্তে সাক্ষী হয়েছিল দূর আকাশের চন্দ্র। লজ্জাও পেয়েছিল বটে। চন্দ্র লজ্জা পেয়ে মুখ লুকিয়েছিল মেঘের আড়ালে। আর প্রভাতে দিবাকর বুঝি 2 কপোতি সুখময় সকাল দেখে খিলখিলিয়ে হাসে। একটু হয়তো হিংসাও হলো তার রমণীর এত সুখ দেখে। তাই তো ঘরের জানালা গলিয়ে রমণীর চোখে মুখে বিচরণ করছে সে। বিরক্ত হলো রমণীর বিরক্তি মাখা মুখশ্রী দেখে আবারও খিলখিলিয়ে হেসে উঠে দিবাকর। ভারী মজা পেল সে। তাই তো নিজের তেজ বাড়িয়ে দিল। সুরা চোখ পিটপিট করে তাকালো। বিরক্তিতে চোখ মুখ কুচকে গেল তার। জানালার দিকে তাকিয়ে দেখলো দিবাকর অনেক আগেই তার অস্তিত্বে জানান দিয়েছে। সুরা জানালা থেকে চোখ সরিয়ে নিল। তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা মানবটির দিকে তাকালো সুরা। চোখ মুখ কুচকে ঘুমিয়ে আছে সে। দিবাকর যে তাকেও বিরক্ত করছে বুঝতে পেরে মুচকি হাসে সুরা। খুঁটে খুঁটে দেখে বৈধ পুরুষকে। স্নিগ্ধ মুখশ্রী, শুভ্র মুখশ্রীতে সবচেয়ে আকর্ষণীয় ওই চোখজোড়া। অতল গহ্বরের মতো গভীর সেই চোখজোড়া। শুভ্র ললাটে গুটি কয়েক চুল খেলা করছে। সুরা হাত বাড়িয়ে মিসবার ললাটে পড়ে থাকা চুল আলতো করে সরিয়ে দেয়। হাতটা মিসবার মুখে বুলিয়ে দিতে থাকে। মিসবার ঠোঁটের কাছে হাত এনে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করে মিসবার ঠোঁটে। আজ কত শান্ত এই প্রেমিক পুরুষ, অথচ কাল কত শত উন্মাদনা তার। এত বছরের অপেক্ষার প্রহর বুঝি ভেঙে চুরমার করতে কার্পণ্য করেনি এই মানব। এই মানবের প্রতিটি ছোঁয়ায় ছিল সুরার পাশে থাকার প্রতিশ্রুতি। অতি আদরে জড়িয়ে রেখেছিল তাকে। সুরা মিসবার আরো নিকট যায়, আলতো করে ছুঁয়ে দেয় অর্ধাঙ্গের গোলাপে ওষ্ঠধর। ঠোঁটে কারো স্পর্শে ভ্রু কুচকে গেল মিসবার। নড়ে চড়ে উঠল।
কপালে ভাঁজ ফেলে চোখ পিটপিট করে তাকালো সে। সুরা মিসবার বিরক্তি মাখা মুখশ্রী দেখে খিলখিলে হেসে ওঠে। মিসবা তাকালো সুরার দিকে, মুখে বিরক্তির জায়গায় ঠাঁই নিল একরাশ মুগ্ধতা। মিসবাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সুরা লজ্জা পায়, ক্ষীণস্বরে সালাম দেয়। মিসবার মনে হলো এর চেয়ে মধুর কণ্ঠ বুঝি দ্বিতীয়টি পাওয়া দুষ্কর। মিসবার মুচকি হেসে সালামের জবাব দিল। আরো শক্ত করে জড়িয়ে ধরলে সুরা ব্যস্ত কণ্ঠে বলে, কি করছেন? কত বেলা হয়েছে, খেয়াল আছে? উঠতে হবে, ছাড়ুন। স্বামীকে সময় দাও মেয়ে, সংসার নিয়ে তোমাকে ভাবা লাগবে না। তুমি না গেলে কেউ না খেয়ে থাকবে না এখানে। সুরা মিসবার বুকে মাথা রেখে বলে, তেমন কিছু না। বিয়ের পরের দিন এত বেলা করে উঠলে তো আমারই লজ্জা করবে সবার সামনে যেতে। ঘুমন্ত স্বামীর ঠোঁটে চুমু খেতে লজ্জা করলো না, আর একটু স্বামীকে সঙ্গ দিতে লজ্জা পাচ্ছ সুরজান? সুরা লজ্জা পায়। এই লোক অসভ্য, নির্লজ্জ, তাকে লজ্জায় ফেলার পায়তারা করে সবসময়। সুরা মিসবার বুক থেকে মাথা তুলে তাকালো মিসবার দিকে, ঠোঁটে আঙ্গুল বুলিয়ে বলে, ডক্টর সাহেব সিগারেট খান না কেন? আপনার ঠোঁট একটু বেশি গোলাপি। রমণীদের অবাধ্য চোখ আটকে যায় এই ঠোঁটে। তুমি ভুল জানো মেয়ে। তুমি কি জানো তোমার এই প্রেমিক পুরুষ নিকোটিনের ধোঁয়া দূর আকাশে উড়িয়ে দিতে পছন্দ করে, কিন্তু আমার বউজান আজ লজ্জাবতীর ভোল পাল্টে কিসের ভোল ধরলো? আল্লাদির ভোল ধরেছে আপনার, আল্লাদি। সুরা আবারও মাথা রাখি মিসবার বুকে। মিসবা মুচকি এসে শক্ত করে জড়িয়ে ধরে তার সুরজানকে। সুরা ক্ষীণস্বরে আওড়ালো, যে বুকে আমার শান্তি নিহিত, যে বুকের বাপাশে আমার বসবাস, সেই বুকের একটা অংশ নিকোটিনের কালো ধোঁয়া খুবলে খুবলে খাচ্ছে। এটা আমি কিভাবে মেনে নিই ডাক্তার? যে হাত আমাকে আমৃত্যু আমরণ আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছে, সেই হাত নিকোটিনের কালো ধোঁয়া বেঁধে রাখবে, সেটা আমি কিভাবে মেনে নিব ডাক্তার? আমি যে আমার ডাক্তারকে খুব ভালোবাসি, ভালোবাসি ডাক্তার। মিসবা বিস্ময়কর দৃষ্টিতে সুরার দিকে তাকালো। বুকে মুখ গুজে থাকায় দেখতে পেল না সেই স্নিগ্ধ মুখশ্রী। নগ্ন বুকে ভেজা কিছু স্পর্শে বুক থক করে উঠল মিসবার। তার প্রেয়সী কি তাকে হারানোর ভয়ে ভীত? হৃদয় জুড়ে প্রশান্তির শিহরণ অনুভব করল মিসবা। এক জীবনে আর কি চাই তার? তার প্রেয়সী তাকে হারানোর ভয়ে তার বুকে মুখ লুকিয়ে কাঁদছে। এখন এই মুহূর্তে মরে গেলেও মিসবা বুঝি আফসোস থাকবে না। গ্রামের সকাল শুরু হয় এক অন্যরকম প্রশান্তি নিয়ে। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে প্রত্যেকে। আজ আর দূর আকাশে কোনো কালো মেঘে প্রলেপ নেই। জানালা গলিয়ে বাইরে এক দৃষ্টি তাকিয়ে আছে এক কিশোরী। তার বেসামাল অনুভূতির হিসেব মিলাতে হিমশিম খাচ্ছে সে। ঘরে দ্বিতীয় কারো উপস্থিতি টের পেতেই নড়ে দাঁড়ালো মেহের। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালে এক কঠোর মানবের মুখশ্রী দেখে। রায়হান শান্ত স্বরে বলে, তোর সাথে আমার কথা আছে মেহু। বলুন, শুনছি। মেহেরের নির্বিকার প্রত্যুত্তর রায়হানের পছন্দ হয় না। চঞ্চল মেয়েটা কেমন যেন গুটিয়ে গেছে। এই মেয়েকে যে এমন মনমরা ভালো লাগে না সে কি জানে? রায়হান বলে, আমি তোকে ভালোবাসি মেহু। মেয়ের চোখেতে তাকায়। সে কি ঠিক শুনলো? হ্যাঁ, ঠিকই তো শুনেছে সে। বিস্ময়কর কণ্ঠে বলে, কি বললেন রায়হান ভাই? আপনি আমাকে ভালোবাসেন? রায়হানের সরল স্বীকারোক্তি। ভালোবাসি। আমি কিছু বলতে চাই, মন দিয়ে শুনবি। কথার মাঝে কথা বলবি না, বুঝলি? মেহেরের অতি আনন্দে চোখ ছলছল করছে। এত বছরের অপেক্ষার প্রহর শেষ। তার শখের পুরুষ তাকে ভালোবাসে। মেহের উপর নিয়ে মাথা নাড়িয়ে বোঝায় সে শুনবে। রায়হান মেহেরের হাত ধরে বিছানায় বসালো। নিজেও দূরত্ব বজায় রেখে বসে। বলে, সুরার জীবন আজ আমাদের কাছে খোলা বইয়ের মতো। তুই সবটাই জানিস, তাই আশা করি আমাকে সবটা বলা লাগবে না। তোর এখনো বয়স হয়নি মেহু, এখনো অনেক ছোট্ট তুই। আমি চাই না এই বয়সে কোনো ভুল সারা জীবন বয়ে বেড়াতে হয় তোকে। আমি তোকে ভালোবাসি। তুই আমাকে ভালোবাসা অনেক আগে থেকেই। এক সদ্য কিশোরী বয়সে পা দেওয়া মেয়ের প্রেমে পড়েছিলাম আমি, কিন্তু কখনো চাইনি তুই আমার প্রেমে পড়িস। আমি তোর জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি মেহু, কিন্তু আমি চাই না তুই আবেগের বশে ভুল কাজ করিস। মেহের কিছু বলার জন্য মুখ খুলতে রায়হান বলে, জানি তুই হয়তো বলবি এগুলো তোর আবেগ না। বিশ্বাস কর, যদি তাই হয় তাহলে আমার যে খুশি আর কেউ হবে না। তবু আমি চাই একটা প্রাপ্ত বয়স্ক রমণী আমাকে বলুক, আমি আপনাকে ভালোবাসি রায়হান ভাই। তখন আমি পুরো পৃথিবীকে একপাশে রেখে তোকে
আগে গ্রহণ করব। কোনো বাধা মানব না। বুঝতে পারছিস তো কি বলছি? মেহের উপনিশ মাথা নাড়িয়ে বোঝায় সে বুঝেছে। হীনস্বরে বলে, আমি পড়াশোনা করে অনেক বড় হব রায়হান ভাই। যখন প্রাপ্তবয়স্ক রমণীতে পদার্পণ করব, তখন আপনাকে বলবো আমাকে বিয়ে করতে। তখন কিন্তু আমাকে ফিরিয়ে দিতে পারবেন না। রাহান মেহেরের গালে হাত রেখে বলে, আমার হৃদয়ে তোর বসবাস ছিল, আছে, থাকবে আমৃত্য। মেহের খুশিতে গদগদ হয়ে বলে, তাহলে আপনাকে একটু জড়িয়ে ধরি রায়হান ভাই। রাহান শব্দ করে হেসে ওঠে। রাহানকে হাসতে দেখে মেহের পিক করে হেসে দেয়। এই মেয়ে কখনো ঠিক হবে না। এই মেয়ের চঞ্চলতার প্রেমেই তো সে পড়ে বারবার বারংবার। জমিদার বাড়ির পুকুর পাড়ে উদাসীন হয়ে বসে আছে প্রিয়া। জিহাদ তার পাশেই বসে যে তাকেই দেখছে সেই দিকে কোনো খেয়ালই নেই রমণীর। সকাল সকাল তার ম্যাওকে না দেখে জিহাদ এই দিকে আসে। তার ম্যাও যে এত উদাস বুঝতে পারেনি জিহাদ। পাশে এসে বসলেও কোনো সারা শব্দ নেই তার। জিহাদ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এই মেয়ে পৃথিবীতে আছে নাকি মঙ্গল গ্রহে পাড়ি জমিয়েছে বোধগম্য হলো না জিহাদের। জিহাদ শান্ত স্বরে বলে, ম্যাও ম্যাও। প্রিয়া শুনতে পেল বলে মনে হলো না। জিহাদ আবারও ডাকলেও কোনো প্রতিক্রিয়া নেই দেখে একটু জোরে বলে, ম্যাও ম্যাও। প্রিয়া হয়তো প্রস্তুত ছিল না অনাকাঙ্ক্ষিত পুরুষালীর কথায়। হস্তকে গেল প্রিয়া, ভয় পেয়ে গেল। দ্রুত উঠে দাঁড়াতে গিয়ে পুকুরের পানিতে পা পেছলে গিয়ে পড়লো। হতভম্ব হয়ে তাকিয়ে আছে জিহাদ। সে হয়তো কল্পনাও করেনি মেয়েটা ভয় পেয়ে পড়ে যাবে। প্রিয়ার পুকুরে পড়ে নাকে মুখে পানি উঠে গেছে। কাশতে কাশতে বেহাল দশা। একটু স্বাভাবিক হয়ে জিহাদের দিকে কটমট করে তাকালো সে। জিহাদ এখনো ঘোরের মধ্যে আছে যেন। প্রিয়া তাতে দাঁত চেপে বলল, এই, আপনার সমস্যা কি? সবসময় আমার পেছনে লেগে থাকেন কেন? আপনার কি খেয়ে দিয়ে কাজ নেই? সরি ম্যাও ম্যাও, আমি বুঝতে পারিনি তুমি চিতল মাছের মতো চিৎপটাং হয়ে পানিতে পড়ে যাবে। খবরদার, আমাকে ম্যাও ম্যাও বলবেন না। তাহলে কি বলবো? আমার নাম প্রিয়া। জিহাদ ডাকা হেসে বলে, কিন্তু সোরার পশির নাম তো আমি প্রিয়া রেখেছি। তোমাকে কিভাবে একটা বিড়াল ছানার দেওয়ার নামে ডাকি বলো তো? যতই হোক, তোমার তো একটা প্রেস্টিজ আছে নাকি? প্রিয়া বিরক্ত হলো। পানিতে পড়েও শরীর রাগে ক্ষোভে দুঃখে জ্বলে উঠল তার। বলল, তোর পেস্টিজের গুষ্টি কিলাই শালা খচ্চর বেটা। এই, তোর মতলব কি রে? আমার পেছনে পড়ে আছিস কেন? জিহাদ অসহায় মুখ করে বলে, নাউজুবিল্লাহ, এসব কেমন ভাষা মেও মেও? না, আমার ভবিষ্যৎ যে বউয়ের মুখে ঝামটা খেতে খেতে অন্ধকারে তলিয়ে যাবে, ঢের বুঝেছি আমি। প্রিয়া কটমট করে তাকালো। জিহাদ মুখ টিপে হাসে, হাত বাড়িয়ে দেয় প্রিয়ার দিকে। প্রিয়া বাঁকা হেসে জিহাদের হাত তো ধরে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হাত ধরে টান মারে। জিহাদ পানিতে পড়ে যায়। প্রিয়া খিলখিলিয়ে হেসে ওঠে। জিহাদ ওই দিকে কাশছে। জিহাদ প্রিয়ার দিকে তেড়ে আসলে প্রিয়া উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু পারে না। তার আগেই জিহাদ ধরে নিয়েছে প্রিয়াকে। নিজের সাথে মিশিয়ে শক্ত করে ধরে প্রিয়াকে। এইভাবে ধরায় লজ্জা পায়। কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হবে। জিহাদ ভ্রু নাচিয়ে বলে, এবার কোথায় পালাবে মেয়ে? ভুলে যেও না, যতই গাই গুই করো না কেন, তোমার শেষ ঠিকানা কিন্তু এই আমি। প্রিয়া তাকালো রেহানের দিকে। এই লোকটা যে তাকে পছন্দ করে জানে সে, কিন্তু ভয় হয় যদি সুরার মতো তাকেও কষ্ট পেতে হয়। প্রিয়া ক্ষীণস্বরে বলল, কি করছেন কি? ছাড়ুন প্লিজ। কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হবে। জমিদার বাড়ির পুকুরে গ্রামের কেউ দেখবে বলছো? চিন্তা নেই মেয়ে, তুমি আর আমি ছাড়া কেউ নেই এখানে। তাই বলি কি আপনি এভাবে জড়িয়ে ধরে থাকবেন আমাকে? আমি কিন্তু মেনে নিব না এই ধরনের অসভ্যতামো। কই, সরিয়েও তো দিচ্ছ না। সরিয়ে দেব বলছেন? খুশি হবেন তাহলে? উফ, আপন করে নিলে খুশি হব। প্রিয়া কিছু বলে না। মুচকে এসে জিহাদের বুকে আলতো করে ধাক্কা দেয়। জিহাদ ছেড়ে দিলেই উঠে যায় সে। জিহাদ মুচকে হাসে, বরফ করলো বলে। জমিদার বাড়ির রান্নাঘরে আজ বাড়ির নতুন বউ রান্না করছে। সকালে সবাই যখন রান্নাঘরে রান্না করছিল তখন সুরা এসে বলে সে রান্না করবে। মুমতাজ শিকদারদের শত বারণ করার পরেও জেদি একরক্ষা মেয়ে রান্নাঘর থেকে সবাইকে বের করে দিয়ে নিজে একাই রান্না করছে। ঘেমে নিয়ে একাকার অবস্থা। খাসির মাংস রান্না করতে ব্যস্ত রমণী। ছেলেরা গেছে ইতিমখানায়। তাদের বিয়ে উপলক্ষে কিছু বাচ্চাকে এখানে নিয়ে এসে খাওয়ানো হবে। সারাদিন তারা জমিদার বাড়িতেই থাকবে।
তাই এত এত রান্নার আয়োজন। সব রান্না ওনারা করলেও খাসির মাংস রান্না সুরা করছে। মিসবা খুব পছন্দ খাসির মাংস। বাইরে কিছু নিয়ে হয়েছে হচ্ছে। রান্না শেষ দেখে চুলা বন্ধ করে বসার ঘরের দিকে যায় সুরা। নিহারিকা শিকদারের একটা কথায় থেমে যায় তার পা। নিহারিকা শিকদার মীরার মাথায় হাত বুলিয়ে বলেন, সুখী হ মা, এত বড় খুশির খবর আমি বুঝতে পারছি না তোকে কি বলে দোয়া করব। আমি দাদি হব। মুমতাজ শিকদার বলেন, আমিও তো দাদি হব ছোট। হ্যাঁ আপা, আমার ছেলেটা আবার সুখের মুখ দেখবে বলো। কম কষ্ট তো পেয়েছিল না সেইবার। সুরা ছলছল চোখে তাকিয়ে আছে। মীরা সুরাকে দেখে হাসি মুখে এগিয়ে যায় সুরার কাছে, বলে, সুর পাখি, তোর কুচুপু আসছে, তুই খুশি হোসনি? সুরা হঠাৎ কি হলো অস্ফুট স্বরে বলল। সুরা আর দাঁড়ালো না, চঞ্চল পায়ে ছুটে চলে যায় নিজের ঘরে। মীরা ছলছল চোখে তাকিয়ে থাকে। নিহারিকা শিকদার ফুপিয়ে উঠল। মুমতাজ শিকদার সোফায় বসালেন তাকে। বাইরে গাড়ির শব্দ শোনা যাচ্ছে। ছেলেরা এতিমখানা থেকে চলে এসেছে ভেবেই মীরা দৌড়ে যায় সদর দরজা থেকে। ছোট ছোট বাচ্চাগুলোকে গাড়ি থেকে নামতে সাহায্য করছে রাফি, শিহাব আর জিহাদ। মিসবা আর নুহাস সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই মীরা ফুপিয়ে উঠল। নুহাস মীরার কাছে গিয়ে ব্যস্ত কণ্ঠে বলে, কি হয়েছে মীরাবতী, কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? মীরা জবাব দেয় না। মিসবার দিকে ছড়াছড় চোখে তাকালো। মুমতাজ শিকদার একটু আগের কথা খুলে বললে মিসবা সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে যায়। রুমের দরজার সামনে এসে মিসবার বুক থক করে উঠল। ভেজানো দরজা দিয়ে ভেসে আসছে তার সুরজানের কান্না। মিসবা দরজা ছেড়ে ভেতরে প্রবেশ করে। সুরা ছড়াছড় চোখে তাকালো মিসবার দিকে। বিছানা ছেড়ে দৌড়ে এসে মিসবার গলা জড়িয়ে ধরে। শূন্যে তার পা। পুরো ঘর মিসবার উপর দিয়ে মুখ গুজে দেয় মিসবার গলায়। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। মিসবা অপ্রস্তুত থাকায় 2 কদম পিছিয়ে যায়। মিসবা 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তার সুরজানকে। গুটি গুটি পায়ে সুরাকে নিয়ে বসে পড়ে বিছানায়। সুরা মিসবার কোলে বসে এখনো মুখ গুজে আছে মিসবার গলায়। অনেকক্ষণ কান্নার ফলে শরীর কেঁপে কেঁপে উঠছে তার। মিসবার আদুরে স্বরে বলে, সুরজান, এই শোনা। সুরা কিছু বলে না, একটু নড়চড়ে আবারও ওইভাবে লেগতে থাকে মিসবার সাথে। মিসবা মুচকে হাসে। তার আদরে বিড়াল ছাড়া আদরে গলায় বলল, আমার সুরজান এত স্বার্থপর কিভাবে হলো? তার কুচুপু আসছে জেনেও ঘরে বসে দুঃখ বিলাস করছে। কুচুপু তো ভেবেছিল সে আসার খবরে তার ফুপ্পির পুরো বাড়ি মাথায় তুলে নাচবে, আনন্দে কাঁদবে। সে তো ভাবেনি সে আসার খবরে তার ফুপি কষ্ট পাবে। তাহলে কি সে আসতো? সুরা গলা থেকে মুখ তুলে ছড়াছড় চোখে তাকালো মিসবার দিকে। কান্নার ফলে ঠোঁট নাক লাল টুকটুকে হয়ে গেছে। এই মেয়ের এমন রূপ দেখে এখন যদি মিসবা কিছু করে ফেলে তখন তো এই মেয়ে অসভ্য উপাধি দিবে। মিসবা হয়েছিল তো জ্বালা। মিসবা গোপনে দীর্ঘশ্বাস ফেলে। সুরা নাক টেনে বলে, আমি অনেক খুশি হয়েছি ডাক্তার, কুচুপু আসছে, কিন্তু আমার ভয় করছে ডাক্তার। আমার সান্নিধ্যে আবার যদি ও চলে যায়, যদি আবার ওর ক্ষতি হয়, তাহলে এবার আমি মরেই যাব। এই কষ্ট সহ্য করার আগেই গলায় ফাঁস দিব। সুরা, আর একবার এমন কথা বললে চড়িয়ে গাল লাল করে দিব বে। এই ওঠো, ওঠো বলছি। সাহস কি করে হলো আমার সামনে গলায় ফাঁস দেওয়ার কথা বলতে? সুরা মিসবার রাগে রক্তিম হওয়া মুখশ্রী দেখে শুকনো ঠোক গেলে ছোটতে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। মিসবা অসহায় চোখে তাকালো। তার হয়েছে যত জ্বালা। এই মেয়ের উপরে রাগ করা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। এই মেয়ে আপনজনদের সান্নিধ্যে আদরে বিরাজনা হয়ে যায়। আহ্লাদ করলে তো কথাই নেই। মিসবা নিজেকেই শাসালো। আরো মাথায় তুলে আহ্লাদ কর। পরক্ষণে বললো তার সুরজানকে এসে আহ্লাদ করবে না তো কে করবে? মিসবা ফোঁস করে শ্বাস ছাড়ে। সুরা এখনো ফুপিয়ে যাচ্ছে। আপাতত তার প্রধান কাজ কান্না করা। সুরা ফোপাতে ফোপাতে নাক টেনে আদরে স্বরে বলে, আপনি আমাকে সুরা বলে কেন ডাকলেন ডাক্তার? এই নামটা এত জঘন্য শুনতে লাগলো কেন আজ? ওই আগে তো এমন মনে হয়নি। সুরজান সম্বোধন এত মধুর কেন ডাক্তার? আমি আর কখনো এমন কথা বলবো না, তবু আপনি সুরা বলে ডাকবেন না আমাকে। মিসবা অসহায় চোখে তাকালো। এই মেয়ে নাটকবাজ বটে। ঠিকই আহ্লাদের ভোল ধরে তার রাগে পানি ঢেলে দিল। সুরা কাঁদছে কম, নাক টানছে বেশি। সুরাকে শক্ত করে জড়িয়ে ধরে মিসবা বুকের ভেতরে ঢুকিয়ে নিলে কি শান্তি পেত সে। হয়তো পেত। মিসবা কণ্ঠ খাদে নামিয়ে বলে, সুরজান, শোনা, তুমি কি জানো তোমাকে হারানোর ভয়ে ভীত আমি?
এই কঠিন মানবটারও তার সুরজানকে হারানোর ভয়ে বুক কেঁপে ওঠে। জানলে কি সে একবারও গলায় ফাঁস দেওয়ার কথাটা বলতে পারতো? আমি কি ধরে নেব নিষ্ঠুর রমণীর বুক কাঁপে না আমাকে আঘাত করতে? সুরা শব্দ করে মিসবার বুকে চুমু খেল। বুকের বাঁ পাশে পরপর কয়েকটা চুমু খেয়ে বলে, যেখানে আমার বসবাস সেখানে কষ্ট দিই কিভাবে ডাক্তার? আমার ছোঁয়ায় এই বুকে প্রশান্তি দিতে চাই আমি। মিসবা আরো শক্ত করে জড়িয়ে ধরে। সুরার মনে হলো হাড়গোড় বুঝি আস্ত থাকবে না আজ। তবুও শান্তিতে লেপতে থাকে অর্ধাঙ্গের বুকে। মিসবা শান্ত স্বরে বলে, পৃথিবীটা সবার জন্য ফুলের বাগান না সুরজান। নিজের দুঃখ নিজের কষ্ট আমাদেরকেই সহ্য করতে হয়, আবার আমাদেরকেই সেখান থেকে বেরিয়ে আসতে হবে। জীবনে চলার পথে হোঁচট খেতে হবেই। তাই বলে কি আমরা সামনে এগোবো না, থেমে যাব মাঝপথে? এটা বোকামি। সবার জীবনেই কোনো না কোনো কালো তিক্ততায় ভরা অতীত থাকেই। যাদের নেই তারা এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, আর যাদের জীবন কালো অতীতে ঘেরা তাদের উচিত সেখান থেকে বেরিয়ে আসা। আমরা পরিবারের সবাই হয়তো তোমাকে সহানুভূতি লেখাতে পারবো, তোমার কষ্টে ব্যথিত হতে পারবো, কিন্তু সেখান থেকে তোমাকেই বেরিয়ে আসতে হবে। যে হাত আমি ধরেছি সেই হাত আগলা হতে দেয়া কি ঠিক হবে? আমাদের সামনে সুন্দর ভবিষ্যৎ সুর। তুমি, আমি, আমাদের পরিবার ভরা সংসার। তোমার তোমার কান্না মিশ্রিত ওই মুখশ্রী দেখলে আমার নিজেকে অসহায় লাগে। আমি আমার সেই সুরজানকে চাই যে আমাতে বিভোর থাকবে। কোনো কালো অতীত তার মনে দাগ কাটতে পারবে না। সুরা মুগ্ধ চোখে দেখে তার শখের পুরুষকে। ঠিকই তো, আর কতদিন কালো ছায়া নিয়ে বাঁচবে সে? এখন তার একান্ত ব্যক্তিগত পুরুষ আছে তার পাশে, শক্ত করে ধরে রেখেছে তার হাত। আর কি চাই তার? সুরা মিসবার গলায় মুখ গুজে আল্লাহকে ছুড়ে বলল, ও ডাক্তার, আমার একটা ছোট ডাক্তার চাই। সুরার কথায় মিসবা শুকনো কেসে উঠল। সুরা মিসবার দিকে তাকিয়ে আছে। মিসবা কাশি থামার নাম গন্ধই নেই দেখে সুরা মিসবার কোল থেকে নেমে গ্লাসে পানি ঢেলে মিসবাকে দেয়। মিসবা সুরার হাত থেকে পানির গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে পুরোটা শেষ করে। জোরে তপ্ত শ্বাস ফেলে সুরার দিকে তাকায়। সুরা তার দিকে এই বোকা বোকা চাহনিতেই তাকিয়ে আছে। মিসবা ফুসকে বলে, কি বললে? ছোট ডাক্তার চাইলাম, অথচ শুনতে পাননি আপনি। এই শোনেন, আপনার কিন্তু বয়স হচ্ছে। কাল হসপিটালে নিয়ে যাব আপনাকে। এই মেয়ে, বিয়ের 2 দিনও হয়নি অথচ বাচ্চা চাইছো তুমি? লজ্জা শরম কি কাল রাতেই চলে গেছে? সুরা মিসবার সামনে দাঁড়িয়ে মিসবার চুলে হাত বুলিয়ে দেয়। বিয়ের 2 দিন হয়নি তো কি হয়েছে? চাইলে এক্ষুনি বাচ্চা নেওয়া যায়। আর আপনি জানেন না সঙ্গদোষে লোহা ভাসে? আপনার মতো নির্লজ্জের সংস্পর্শে থাকলে যে কেউ নির্লজ্জ হতে বাধ্য। আমি তো সামান্য রমণী মাত্র। মিসবা চোখ ছোট ছোট করে তাকালো। বলে না, সব দোষ নন্দ ঘোষ, তার হয়েছে এই অবস্থা। সব দোষ মাখুল ঘোষ। মিসবা মুখ কোসকায়। না, ঘোষটা মা আছে না। পরক্ষণে একটি ভেবে মিসবা বাঁকা এসে সুরার কোমর ছড়িয়ে ধরে, পেটে মুখ ঘুষে বলে, এই ছোট পেটে এখনো বাচ্চা আসতে অনেক দেরি, অপেক্ষা করো মেয়ে। মিসবা আরো গভীর হয়। মিসবার ফন্দি বুঝতে পেরে সুরা একটু দূরে সরে দাঁড়ালো। মিসবা বিরক্ত হয় বটে, ঝোঁক কুচকে বলে, কি সমস্যা? সুরা চোখ ছোট ছোট করে বলে, মতলব কি ডক্টর, কি চাই? মিসবা বেচারায় গায়ে দিয়ে সুরার দিকে এক হাত বাড়িয়ে দেয়। মিসবার সরল স্বীকারোক্তি। বউজানকে চাই। সুরা মুচকি এসে বলল, কাজ আছে আমার। বাড়িতে ছোট বাচ্চারা আছে, সে খেয়াল কি আছে? আমি কি বাচ্চাদের সামনে বউকে আদর করব নাকি? আমি তো দরজা বন্ধ করে বউকে আদর করব। সুরা কিছু বলবে তার আগে মিসবা সুরার হাত ধরে হ্যাঁচকা টানে নিজের বুকের উপর ফেলে তাকে সুরার কোমর জড়িয়ে ধরে বলল, ছোট ডাক্তার চাচ্ছ মেয়ে, অথচ স্বামীকে অনাহারে রাখছো। স্বামী অভুক্ত থাকলে ছোট ডাক্তার কোথায় পাবে? তাই নিয়ম করে 3 বেলা স্বামীকে চুমু খাবে। আপনি কি ভালো হবেন না ডক্টর? আপনি জানেন আপনি একটা নির্লজ্জ বেহায়া অসভ্য মানুষ। মিসবা শব্দ করে হাসে। বাঁকা হেসে বলে, অসভ্য উপাধি পাওয়া নির্লজ্জ পুরুষ একটু অসভ্যতা আমি করুক, কি বলো সুজান? সুরার কথার মর্মার্থ বুঝতে পেরে লজ্জা পায়। রক্তিম হয়ে উঠল কপোলদ্বয়। মিসবা সুরাকে লজ্জা পেতে দেখে মিটিমিটি হাসে। সুরা মুখ লুকায় স্বামীর বুকে। নীরব থেকে সম্মতি জানালো কি? মিসবা শক্ত করে বুকে জড়িয়ে রাখে তার সুজানকে। কিছু মধুর স্মৃতি মনের মধ্যে ফ্রেমবন্দি করে রাখে দুই কপট কপতি। নুহাসের ঘরের সামনে দাঁড়িয়ে আছে সুরা আর মিসবা। ভেতর থেকে মীরার কান্নার আওয়াজ আসছে। বাইরে দাঁড়িয়ে সুরা মীরার কান্নার আওয়াজে ছোট যে কান্নার প্রস্তুতি নিচ্ছে।
মিসবা তাকালো সুরার দিকে। এই মেয়ে কান্নার আগে বাচ্চাদের মতো ছোট উল্টাবেই। মিসবা সুরার থেকে চোখ সরিয়ে দরজা নক করে। কয়েক সেকেন্ড পরে নুহাস দরজা খুলে দেয়। সুরা আর মিসবাকে একসাথে এখানে দেখে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিসবা বিরক্ত হলো নুহাসের বোকা বোকা চাহনি দেখে। তাদের দাঁত চেপে বলে, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে ঢুকতে দিবি নাকি চলে যেতে বলছিস? নুহাস অপ্রস্তুত হয়ে কাঁচুমাচু করে বলে, না না ভাইয়া, এসো না ভেতরে। সুরা আর মিসবা ঘরের ভিতরে ঢুকে। নুহাস এক পাশে দাঁড়ায়। মীরা মাথা নিচু করে বিছানায় বসে আছে। সুরা মীরার কাছে গিয়ে পাশে বসে। এক কানের লতি আলতো করে ধরে অপরাধে সুরে বলে, সরি ভাবিজান, এবারের মতো মাফ করে দাও। আমি তখন ভয় পেয়ে গিয়েছিলাম। ওর নিষ্পাপ মুখটা মনে পড়ছিল, তাই আমি। আর বলতে পারে না সুরা। মীরা জড়িয়ে ধরে মেয়েটাকে। এই মেয়েটা সত্যি নিষ্ঠুর। নিষ্ঠুর রমণী একবারও ভাবে না পরিবারের সবাই তাকে কতটা ভালোবাসে। সুরা ফুঁপিয়ে ওঠে। নুহাস আর মিসবা বেরিয়ে যায় ঘর থেকে। দুই বোনকে একটু আলাদা ছেড়ে দেওয়া ভালো। মীরা বলে, আমি কিচ্ছু মনে করিনি সোনা, তোকে যা আমরা সবাই খুব ভালোবাসি, সব ভুলে যা। ভাইয়াকে নিয়ে নতুন করে জীবন শুরু কর। তুই শুধু আবার আগের মতো হয়ে যা সুর পাখি। আমি সব ভুলে যাব ভাবিজান। আমি আমার ডাক্তারকে নিয়ে সুখে থাকবো, দেখো। থাকবি তো সোনা, খুব সুখে থাকবি তুই। তুই খুশি তো তোর কুচুপো আসার খবরে? সুরা মীরাকে ছেড়ে তাকালো মীরার দিকে। চোখে হাসে সুরা। মীরার পেটে কান পেতে বলে, কুচুপু সোনা, ফুপির কথা শুনতে পাচ্ছিস? আমি খুব খুশি সোনা। তুই একবার ফুপির কাছে চলে আয়, দেখবি ফুপি তোকে অনেক আদর দেবে সোনা, আর হারিয়ে যেতে দেবে না তোকে। মীরা ছোট ছোট চোখে হাসলো। সুরা বক বক করছে তার কুচুপুর সাথে। মীরার একটাই চাওয়া, প্রাণোচ্ছল হাস্যোজ্জ্বল সুরা আবারও ফিরে আসুক। শিকদার বাড়ির প্রত্যেকের আজ খুশির অন্ত নেই। সবচেয়ে বেশি খুশি মোজাম্মেল শিকদার। নাতির ঘরে নতুন অতিথি আসার খবরে তিনি ভুলেই গেছেন তার বয়স হয়েছে। এতিমখানার বাচ্চাগুলোর সাথে বাইরে হই হুল্লোড় করছে পঞ্চপাণ্ডব আর প্রিয়া আর মেহে। বাইরে বাচ্চাদের হাসির শব্দে মুখরিত জমিদার বাড়ির চারপাশ। বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গেছে রিহাদ। সবাইকে খাওয়ার জন্য ডাকতে এসেছিল সে, কিন্তু এসে যে বিপদে পড়বে সে কি জানতো? যখন এসে খেতে যাওয়ার কথা বললো তখনই শুরু হয়েছে তাদের দৌড়াদৌড়ি। তাদের একটাই কথা, তারা খাবে না। জিহাদ ধরতে গেলে উল্টো জিহাদকে নাকানি চোবানি খাওয়ায় তারা। বিচ্ছুগুলো তার হাতের নাগালে আসছে না। জিহাদ হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, বিচ্ছু সবগুলা। এই, তোদের বেতনভুক্ত ভৃত্য পেয়েছিস আমাকে? শালা, খেলে খা নইলে না খা, আমার কি বা। প্রিয়া মুখ কুঁচকে বলে, এই লোক মুখের ভাষা ঠিক করেন। বাচ্চাদের সাথে কি ভাষায় কথা বলছেন আপনি? ছি, ভাষার কি ছিরি? জিহাদ প্রিয়ার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে, দেখো মেও মেও, তোমাকে আগে থেকেই বলে রাখছি, এইরকম বিচ্ছু পোলাবান ডাউনলোড দিবা না। ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে বলে রাখলাম। আমার কিন্তু আমার মতোই শান্ত বাচ্চা চাই। প্রিয়া অতি শোকে পাথর হয়ে গেছে। মুখে কোনো কথা নেই। এই কথার প্রেক্ষিতে কেমন রিয়াকশন দেওয়া উচিত ভেবেই পাচ্ছে না সে। সবাই শব্দ করে হাসে। রাফি বলে, তুই শান্ত কস কি মামা? তুই শান্ত হলে আমরা সবাই এলিয়েন। আবারও হেসে উঠল সবাই। জিহাদ রাফির দিকে কটমট করে তাকালো। প্রিয়া জিহাদের দিকে তাকিয়ে মুখ কুঁচকে বলে, বজ্জাত লোক। এই, তোর বাচ্চা লাগবে, তুই ডাউনলোড দে, আমাকে বলিস কেন? আহা মেও মেও, রেগে যেও না। আমার মধ্যে ডাউনলোড দেওয়ার ফাংশন থাকলে কি আর আমি তোমাকে বলতাম? সুরা, মেহের আর দিয়ার হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। বাচ্চাগুলো মুখে দুই হাত চেপে চিকচিক করে হাসছে। তারা কি আরো বুঝেছে বড়দের হাসির কারণ? দেখে তো মনে হয় না। প্রিয়া আর কিছু বলে না, হনহনে বাড়ির ভেতরে চলে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে জিহাদ এবার শব্দ করে হেসে ওঠে। প্রিয়া জিহাদের হাসির শব্দ শুনে বিড়বিড়ালো, বজ্জাত লোক, তোর ফাংশনের গোষ্ঠী কিলাই। সময় বহমান, চাইলেও তাকে ধরে রাখা সাধ্যের বাইরে। সে ছুটে চলে আপন গতিতে। সকলে গ্রাম থেকে ফিরে এসেছে প্রায় মাসখানেক। চাইলেও তো আর গ্রামে থাকা যায় না, শহরের কোলাহলে ফিরতেই হতো। যেদিন তারা ফিরে আসে সেই দিন মোজাম্মেল শিকদার মিসবা ছাড়া কারোর সাথেই কথা বলেননি। তার একটাই কথা, গ্রামে তার জমিদার বাড়ি এত সম্পদ থাকতেও বুড়ো বয়সে তার ছেলে, ছেলের বউ, নাতি নাতনিরা তার পাশে নেই। মিজানুর শিকদার বাবার কাছেই থাকেন। শহরে এসে কি করবেন? বুড়ো বাবাকে সঙ্গ দিলেও হয়তো অপরাধ বোধ কিছুটা কমবে তার। মন্থা শিকদার থাকতে চাইলেও ছেলে মেয়ের কথা ভেবে আসতে হয় তাকে।
সুরার নতুন সংসার সাজাতে তো তাকেই সাহায্য করতে হবে। পরিবারের ভালোবাসা, বন্ধুদের সাপোর্ট, সর্বোপরি মিসবার ভালোবাসা মায়া গেলে আজ সুরা সুস্থ, আর প্যানিক অ্যাটাক হয় না তার, আর না দুঃস্বপ্ন এসে ভিড় জমায় চোখের অক্ষিপটে। আজ আর সুরার চোখে দুঃখের অশ্রুতে সিক্ত হয় না। এর জন্য হয়তো বলে, ধৈর্য সহ্য করার ক্ষমতা থাকলে একদিন তুমি ধৈর্যের সুমিষ্ট ফল পাবে। যা তুমি পাওনি তা তোমার জন্য মঙ্গলজনক না। অকল্যাণকর জিনিস না পাওয়াই ভালো। যা তোমার জন্য কল্যাণকর তা যে কোনো মূল্যে তুমি পাবে। ধৈর্য ধারণ করতে হবে। পঞ্চপাণ্ডবের সকলেই আজ আড্ডা দিচ্ছে কলেজ ক্যাম্পাসের বড় কৃষ্ণচূড়া গাছের নিচে বসে। সবার জীবন চলছে আপন গতিতে। শিহাব আর দিয়ার বিয়ে পড়াশোনা শেষ করার আগেই দিতে চাইলে শিহাব সিদ্ধান্ত নেয় আপাতত এমবিবিএস শেষ করেই বিয়ে নিয়ে ভাবতে তারা। এখন যে তারা আলাদা তা না, সুপার গ্লুর মতো চিপকে থাকে দুইজন সবসময়। এদিকে দিয়াদের হিলে হয়েই গেছে। গ্রাম থেকে আসার পর থেকে তারা প্রিয়ার মুঠোফোনে প্রেমালাপ শুনতে শুনতে কান পচে যাওয়ার জোগাড় বন্ধু মহলের। কিশোর কিশোরী নতুন নতুন প্রেমে পড়লে যে লক্ষণগুলো দেখা যায় সবগুলি জিহার অতিক্রম করেছে অনেক আগেই। সে হয়তো বাথরুমে গেলেও এখন ফোন নিয়ে যায়। সিনিয়র আপুর সাথে এত মাখো মাখো প্রেম হয়, একে না দেখলে বুঝতেই না বন্ধুরা কেউ। মেহের আছে নিজের মতো। কখনো কখনো রায়হানের অফিসে গিয়ে হাজির হয়, তো কখনো বাইরে দেখা করতে বলে। এই মেয়েকে ভালোবাসি বলেই রায়হান পড়েছে বিপদে। এখন শত বারণ করলেও শোনে না সে। এদের দেখলে প্রকৃতি বলে উঠে, ভালোবাসা সুন্দর, বড্ড বেশি সুন্দর। পরপর 4টা ক্লাস শেষ করে ক্যান্টিনে বসেছে পঞ্চপাণ্ডব। আজ আপাতত ক্লাস নেই আর। শিহাব আর দিয়া কোনায় বসে এখনো ছিটকে আছে একে অপরের সাথে। জিহাদ ফোনে প্রেমালাপ করতে ব্যস্ত। রাখি গেছে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। বেচারি সুরা এদের মধ্যে ফেসে গেছে। কোথায় এই মুহূর্তে পঞ্চপাণ্ডব আড্ডায় মশগুল থাকবে তা না, সকলে ব্যস্ত প্রেমালাপে। সুরা ধমকে উঠল তিনজনকে।